আজ আমি আবার কালকে যে ঘটনাটি বলছিলাম তার বাদ বাকি ঘটনাটা তোমাদের কাছে শেয়ার করব। তো শান্তিনিকেতন থেকে তো তারপরে একটা পাশ করার পরে আমি এখান থেকে চলে এলাম। তো তারপর আমার দিদির সম্বন্ধগুলো দেখা হচ্ছিল। এবার কী কী সম্বন্ধ দেখা হয়েছে কি না আগেও আমি তোমাদের কাছে আলোচনা করেছি। তো দিদির তারপরে একটা পাকাপাকি মোটামুটি সম্বন্ধ ঠিক হয়ে কথা হলো এবং দিদির তো 97 সালে বিয়ে হয়ে গেল। তো বাবাকে আমি বলেছিলাম শান্তিনিকেতনে আরও কিছুটা আমি পড়তে চাই, মানে বিমিউজটাই তো কমপ্লিট না, এমইউজ করতে চেয়েছিলাম আমি। কিন্তু আমার বাবা সেই একই ব্যাপার, বাবা বললেন যে দেখ তোর দিদির বিয়ে দিয়ে দিচ্ছি, এজন্য তোকে নিয়ে আমি চলে এলাম, তুই যদি পড়াশোনা করতে চাস তাহলে আবার রবীন্দ্রভারতীতে ভর্তি হয়, বাদ বাকিটা তুই কমপ্লিট করিস। কিন্তু রবীন্দ্রভারতী আর শান্তিনিকেতনের একটা ডিগ্রির মধ্যে ফারাক আছে। যেমন হচ্ছে রবীন্দ্রভারতীতে কিন্তু বিমিউজ না, ওটা ডিপ্লোমা, আর শান্তিনিকেতনে কিন্তু সেটা আবার ডিপ্লোমা না হয়, সেটা হচ্ছে বিমিউজ এমইউজ এইরকম। তো আমিও কি করব, এই জন্য রবীন্দ্রভারতীর ছাত্রী তো আগেই ছিলাম, তো সেই সোর্সে আমি যেহেতু ওখানকার আগের এক্স স্টুডেন্ট ছিলাম, সেই হিসেবে ওখানে আবার আমি ভর্তি হলাম। তো রবীন্দ্রভারতীতেই রীতিমতো আবারও সেই রবীন্দ্রসঙ্গীত, মণিপুরি যেগুলো আমি ওখানে শিখছিলাম, সেই একই সাবজেক্ট নিয়ে ওখানে আবারও দ্বিতীয়বার আমি মানে বিমিউসে কমপ্লিট করার পরে ওখানে আমি আবার ভর্তি হলাম। এবার শান্তিনিকেতনে তো মোটামুটি বলতে পারো যে সব রকমের সেভাবে কোনো কানেকশান আর কিছু রাখলাম না, সব কিছুই আমি গুটিয়ে নিলাম। এবার রবীন্দ্রভারতীতে আমি পড়তে 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 আমার দিদির বিয়ে হয়ে গেল। আর দিদির বিয়ে হয়ে যাবার পর তার 1 বছরের মধ্যেই আমার, মানে 1 বছর পরেই আমারও বিয়ে হলো আর কি, পরে পরে। এবং এই বিয়েটা সম্বন্ধে আমি আবারও কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব। সে সময় খুবই অল্প বয়স ছিল, শুধু তাই না, তেমনভাবে কোনো ম্যাচুরিটি আসেনি, একটু বাচ্চা বাচ্চা প্রকৃতিরই ছিলাম আমি আর কি। এবার যে কথাটা কালকে তোমাদের বলছিলাম, সেই সময়টা তো কোনো রকমের ফেসবুক এইসব ছিল না। তো প্রথম 2013-তে আমি ফেসবুক খুললাম, সেটা ছিল 2013টা বেশ কিছু মাস ছিল, তারপর আমি ওটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছিলাম। তো তারপর আমার ওখানে ফেসবুক ছিল না। এরপর যখন আবার ফেসবুক আমার আবার চালু করলাম, সেটা অনেক পরে, কি বলো তো 2019 এরকম। তো 2019-এ ফেসবুকে আমি তখন হঠাৎ করে ওই আসে না যে অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড এরকম, তো ওরমভাবে করতে করতে দেখতে 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 দেখলাম যে যার সাথে আমার সম্পর্কটা মাঝপথে কাটা পড়ে গেল, তো সেই ছেলেটি মানে বীরভূমের, তার প্রোফাইল ওখানে পেলাম অ্যাড ফ্রেন্ড। ন্যাচারালি আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, যেটা হয়ে থাকে। তো দেরি হয়নি, সেও আমাকে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করলো এবং তারপর থেকে ও মানে কথা বলা শুরু করলো আর কি, ওখানে চ্যাট, এবং সেখানে সে তার ফোন নাম্বার দিল। তো ফোন নাম্বারে রীতিমতো হোয়াটসঅ্যাপে কথা বলতাম আমরা।
এবার আগেই তোমাদেরকে আমি গল্প করেছি যে আমার হাজব্যান্ডকে আমি সব কিছুই বলি, কি বলো তো, কিছুই লুকাই না, আমার জীবনে যা কিছু ঘটনা সবই বলি। আর এখন ছেলেকে সব বলি, ছেলের কাছে কিছুই অজানা নয়, কারণ ছেলে আমার সবচেয়ে বড় বন্ধু। আমার হাজব্যান্ড কিন্তু তার সম্বন্ধে খুব ভালোভাবে জানতো যে এই কারণে আমার ওর সাথে কোনো রকমের সম্পর্ক তৈরি হয়নি, কেন কি আমি বাবার কথা শুনেছিলাম, বাবার কথার প্রাধান্য দিয়েছিলাম, যেহেতু বাবাকে ভালোবাসি আমি ওর রাস্তা থেকে সরে এসেছিলাম। তো হাজব্যান্ডকে ওর কথা সবই বলেছিলাম, আগেই বলেছি। ওর সাথে মানে হঠাৎই একদিন থেকে না বললো যে ভিডিও কল করবো, তো করলো আমাকে ভিডিও কল। তো ভিডিও কলে ওর সাথে তখন আমি কথা বলছিলাম, তা ওর বউয়ের কথা, বাচ্চার কথা সব কিছু বললো। অনেক বছর আগের কথা তো, ও আমাকে ওর বউয়ের সাথে পরিচয় করিয়ে দিল, মানে ভিডিও কল মারফত। ওর বউকে দেখলাম, ভালো লাগলো, খুব ভালো মেয়ে। হুম, মানে এমন অনেক বউ আছে না, এরকমভাবে পরিচয় করিয়ে দিলে রেগে যায় হয়তো, সেরকম প্রকৃতির সে নয়। আমাকে সে বলল যে আমি তোমাদের কথা সব শুনেছি ঘড়ি, জানো তো। এবং আহ, ইনি তো আমাকে বলেই দিয়েছিলেন প্রথম কথা তো, সদা আমাকে এটাই বলেছিল, মানে ও আমাকে এটাই বলেছিল যে তোর জন্য অনেক অপেক্ষা করেছি, অনেক খুঁজেছি, কিন্তু তোর কোনো হদিশ পাইনি। তোর ফোন নাম্বারেও তোকে ফোন করেছি, তোকে পাইনি। এবার করতেই পারে, আমি তো শান্তিনিকেতনে থাকতাম তখন। মানে আমার কোনো রকমের কোনো ইচ্ছেই ছিল না, একান্ত বাড়ির জোর জবরদস্তিতে বাধ্য হয়ে আমি বিয়েটা করেছি। যে সময় পেরিয়ে যাচ্ছে, আমার বাড়ির লোকও চায়, তোরও ওখানে কোনো রকমের কোনো যোগাযোগ আমি পাচ্ছি না, কোনো সোর্স পাচ্ছি না, কীভাবে তোর সাথে কানেকশান করব। তো অবশেষে বিয়েটা আমি সেরে ফেললাম। কিন্তু বিয়ের পরে আমি আমার বউকে সব কিছু বলেছি প্রথম রাতেই। তোর বউ আমাকে বলল, তুমি গড়ি, তোমার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, তোমার কথা তো আমি সব জানি। তো আমি যেদিন সংসার করতে প্রথম এলাম সেদিনে হচ্ছে তোমার বন্ধু আমাকে বলে দিয়েছিল যে আজকে যে বাড়িটাতে তুমি থাকছো সেই বাড়িটা কিন্তু গড়ির, এবং গড়ির হতে পারতো। আজকে যে বিছানাটায় তুমি শুচ্ছো বা বসছো এই বিছানাটাও গড়ির, এটা গড়িরই একসময় হতে পারতো। ও সেই জায়গাটায় এলো না বলে এই জায়গাটা তুমি পেলে। আমি তখন একটা কথাই বললাম, একদমই না, সবই তোমার, তোমার সংসার, তুমি সংসারটা ভালোভাবে গুছিয়ে রেখেছো, তুমি মন দিয়ে সংসার করো, তোমারই স্বামী, তোমার সন্তান সব। আর আমাদের মধ্যে তো সেরকম সত্যিকারের সেই রকম কোনো সম্পর্ক ছিল না, ভালো লাগার ব্যাপার ছিল। সেখান থেকে ওদের বাড়ির সবাই পছন্দ করেছিল, কাকিমা খুব চেয়েছিল সেই হিসেবে। কিন্তু যেহেতু আমার বাবা ব্যাপারটাতে অতটা ইয়ে করেননি, মানে রাজি ছিলেন কি না জানি না, সেই হিসেবে এইসব কথাগুলো বলেছিলেন, সবই বললাম ওর বউকে। সেই হিসেবে আমি কিন্তু সরে দাঁড়ালাম, আমার জায়গায় তুমি থাকলেও হয়তো সরে দাঁড়াতে। তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে সম্পর্কটা হলো না, বন্ধুত্বটা বরাবর ছিল, বন্ধুত্বটাই রয়ে গেছে। এজন্য আমিও কোনো যোগাযোগ করে উঠতে পারিনি, আমি এখানে প্রথমে থাকতাম না। আর বিয়ে আমার হয়ে যাওয়ার পর আমিও অনেক দূরে, মানে মালদা থেকেছি, রায়গঞ্জে থেকেছি, এত এত দূরে আমি থেকেছি। তো কোনোভাবেই কোনো যোগাযোগ হয়ে উঠতে পারিনি আমারও। ফেসবুক মারফত যখন প্রথম আমি দেখতে পেলাম, ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, ও হচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়ে আমার সাথে কথা বলা শুরু করলো, তোমার হাজব্যান্ড। এই যা, এর থেকে বেশি কিছু তুমি মনেই করো না। বলে যে তুমি আমার বাড়িতে এসো না, খুব ভালো হবে, একসাথে দুজনে দুই বোনের মতো থাকবো। বলেছিলাম সম্ভব হলে যাব। আমার বন্ধু অনেকবার আমাকে ডেকেছে, কিন্তু আমার যাওয়া হয়নি। তা আমাকে আমার বন্ধুর সাথে যখন আমি কথা বললাম,
তো আমাকে একটা কথাই বলেছিল যে, সে সময় আমি বলেছিলাম আমার বাবা ২০০০ আমাকে জিজ্ঞেস করেছিল বাবা মা সবাই কেমন আছে। তো আমি তখন ওকে এটাই বলেছিলাম যে ২০১৯-এর ঘটনায় তো, মানে ২০১৯-এ আমি ওর সাথে কথা বলছি। তো তখন আমি ওকে বললাম যে ২০১৮-তে 1 সেপ্টেম্বর আমার বাবা তো চলে গেছেন, ক্যান্সার হয়েছিল বাবার। তো এখন তো আমার মা, আমি, দিদি, মা তো মায়ের ওখানে, মানে মা তো দিদির ওখানেই থাকেন। বাবা ২০১৭-তেই চতুর্থীতে আমার দিদির ওখানে চলে গেছিলো, এই সাইডটা ছিঁড়ে আর কি। তো তখন আমাকে একটা কথা বলেছিল, এখন কোথায় তোর বাবা, তুই বাবার জন্য এত কিছু ত্যাগ করলি, এত কিছু, তুই ভালো আছিস তো? তো আমি ওকে বললাম যে দেখ, যদি মনে করি ভালো আছি তো ভালো, পুরোটাই মনের ব্যাপার। আর যদি মনে করি আমি ভালো নেই তো আমি ভালো নেই। তো আমার হাজব্যান্ড খুব আন্ডারস্ট্যান্ডিং, এবং আমি ওনাকে সব কথাই বলি, তোর কথা আমার হাজব্যান্ড জানে, যেমন তুই তোর বউকে সব বলেছিস আমার ব্যাপারে, আমিও তোর ব্যাপারে সব কিছুই আমার হাজব্যান্ডকে বলেছি। এমনি আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে সব কিছু জানে তোর ব্যাপারে। এবার ও তো অনেক দুঃখ প্রকাশ করলো, বললো যে তুই কেন আমার জন্য ওয়েট করলি না, তুই। সবই বললাম আমি যে দেখ, আমি সত্যি কথা বলতে কি, আমি যাকে এখন বিয়ে করেছি তার সাথে আমার বাবা আমাকে বিয়ে দেয়নি। এবার শেষ অবধি বাবার আপত্তিতেই বলতে পারি, প্রথমে বাবা আপত্তি দেখায়নি বটে, কিন্তু রীতিমতো এটা আমার একটা পছন্দের বলতে পারি। হঠাৎ করে ওই প্রথমবার দেখে একটু পছন্দ হয়, চুপচাপ মানুষ, সেই আর কি। কিন্তু আমার বাবা একেও মেনে নেয়নি। তো এরকম অনেক ব্যাপার আছে, অনেক ঘটনা আছে, কাহিনী আছে, যেটা তোকে আমি বলবো। এই আমাদের মধ্যে কথা হতো, এবং মাঝে মধ্যেই ফোন করতো, এখনও করে মাঝে মধ্যে ফোন। এবং এখন কিন্তু এইভাবে অহরহ কথা বলার জন্য আমাকে প্রত্যেক দিন ফোন করে না। ওকে আমি শুধু একটা কথা বলতাম, তুই তো কী সুন্দর প্রাণ খুলে যেমন সামনে হাসতিস, প্রাণ খুলে তো ফোনের মধ্যেও হাসিস। তো বলে হাসিটাই তো সব কিছু করি, লাইফে আর আছে কি। তো আমি বলতাম যে, ওকে বলেছিলাম, তো তোর খুব অসুবিধা না হলে তুই আমাকে একটু প্রত্যেক দিন ফোন করবি, তোর ওই হাসিটা শোনাবি, কেন কি মনটা ভালো হয়ে যায়, আর কিছু না। এরকম একটা প্রাণ খোলা হাসি, কেন কি আমার জীবনে তো অনেক কিছুই ঘটেছে, যে প্রাণ খুলে হাসতাম আমি, সে হাসিটা আমার চলে গেছে। তো এমন একটা বন্ধু যদি প্রাণ খুলে হাসে, আর সেটা যদি আমার সামনে হাসে বা ফোনের ওপাশ দিয়ে হাসে, আমার মনটা কিছুটা হলেও ভালো হবে। যে যতটা সম্ভব হতো, ও তো কাজে ব্যস্ত, তো ও ব্যবসা করে, ব্যবসাটা অনেক বড় করেছে এখন। তো যতটা সম্ভব আমাকে, আমার সাথে ফোনে কথা বলতো। ওর একটা ব্যাপার কী আছে জানো তো, এখন আমাদের মধ্যে রোজ কথা হয় না, কিন্তু একদিন দেখছি আমার সেই সময়টা খুব মন খারাপ, সেই দিন মানে অনেক দিনই গ্যাপ হয়ে গেছে, ও কথা বলে না। হুম। তো আমার সেদিন ভীষণ মন খারাপ, মানে মন খারাপের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো আমাকে বারবার ফোন করছে, আর আমি বারবার ওর ফোন কেটে দিচ্ছি, কেন কি আমি কোনো ফোনই তখন ধরছিলাম না। তারপরে ওর সাথে ফোন করে আমি কী যাবো, কী কথা বলবো। ও আমাকে তখন হোয়াটসঅ্যাপে একটা বারবার লিখে মানে পাঠাচ্ছিল, প্লিজ ফোনটা তো একবার রিসিভ কর, একবার তুমি রিসিভ কর। আমি আমারও হাজব্যান্ডকে বললাম, আমার ছেলেকেও বললাম, আমি ফোন ধরছি। আমার হাজব্যান্ডও, আমি রান্নাঘরে কাজ করছিলাম, ফোনটা নিয়ে এসেছিলো, দেখো ওনার ফোন, তুমি ধরো। আমি বলছিলাম না, ধরার দরকার নেই, ফোন কেটে দাও। উনি কাটেননি, উনি রেখে দিয়েছিলেন। তো আমাকে বলেছে তুমি কেন ফোন ধরছো না, তুমি ওনাকে কল ব্যাক করো, দেখো উনি কী বলতে চান। তো অনেকবার যখন ও আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠালো যে একবার তো তুই ফোনটাকে ধর, একবার তো অন্তত ধর। তো ব্যর্থ হই, আমার ছেলে বলে মাম্মা ওনার ফোনটা একবার ধর। আমি আমার ছেলের সব কথা শুনি, সব কিছু শুনি। তো তখন আমি ওর ফোনটা রিসিভ করলাম। তো
তো আমাকেও একটা কথাই বললো ফোনটা ধরার পর, কী রে গড়ি হয়েছে কি তোর, তুই ফোনটা ধরছিলিস না কেন? আমি তখন ওকে বললাম যে তুই এতবার ফোন করছিস কেন কালকে থেকে পাগলের মতো, করতে যাচ্ছিস কেন যখন ধরছি না, বুঝতে পারছিস না অ্যাভয়েড করছি তোকে? বলে ধরছি তো একটা কারণেই তোকে বারবার করছি ফোনটা, যে আমার মনের মধ্যে হঠাৎ করে ডাক দিল তুই ভালো নেই, তুই ভীষণ কষ্টে আছিস, কিছু তোর হয়েছে। কী হয়েছে, সত্যি কি তাই? তখন আমি হাওয়া করে কেঁদে ফেলেছি। আমি তখন বললাম যে তোর মনে ডাক দেয়, এখনও দেয়? বলে বাবা, প্রথম ভালোবাসা তুই, প্রথম ভালো লাগা তুই, তুই বুঝিস নি আমাকে, আমি সবসময় বুঝতে পারি, আমার মনে ডাক দেয়। কী হয়েছে তোর? এই জন্য আমি তোকে বারবার কালকে থেকে পাগলের মতো ফোন করছি। পাশে যদি বাড়ি হতো প্রথম তো আমি তোর বাড়িতেই দৌড়তাম, কিন্তু অনেক বছর তো তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, মানে দেখা নেই। সেই তো স্টুডেন্ট বয়সে তোকে আমি দেখেছিলাম, তুই যখন স্টুডেন্ট ছিলিস, এরপর ভিডিও কলে তোর সাথে দেখা, পাশেও নেই যে চলে যাবো, এতটা ডিস্টেন্স। এই জন্য পাগলের মতো কালকে থেকে ফোন করে যাচ্ছি। আমি আমার বউকেও বলছি, গড়িকে যদি ফোনটা ধরছে না, কিছু একটা হয়েছে ওর, আমিও ফোন করে যাচ্ছি। এমন কি জিনিস, এমন তোকে বলে কি হবে, তুই তো আমার কষ্ট লাঘব করতে পারবি না বলে আমি তখন বলে কাঁদছিস কেন, এভাবে কাঁদিস না। তখন আমি সেই দিন ওকে জানালাম যে এটা অক্টোবর মাসের ঘটনা, 2024-এর আবার অক্টোবর মাসের ঘটনা। তার আগে অনেকদিন আবার সেরকমভাবে কথা ছিল না কোনো আমাদের, যখন ওর মনে হয় তখন ফোন করে, এই আর কি। তখন আমি হাওয়া করে কেঁদে আমার দিদির ঘটনাটা বললাম, আমার দিদি আর নেই, এই ব্যাপার হয়েছে। সান্ত্বনা দিল, কিন্তু কী করবে বলে, দেখ কী করবো বলো করি, সময় এসেছিল চলে গেছে, এতটাই তাড়াতাড়ি সময়, এই ব্যাপার। কিন্তু তারপরে পরেই যে আমার মাও কিছুদিনের মধ্যে দিদি নিয়ম মহাকের দিন চলে যাবে, সেটা তো আমিও জানতাম না। কারণ মা আইসিইউসি থেকে আবার জেনারেল বেডে মাকে দেওয়া হয়েছিল, মা সুস্থ হচ্ছিল। মায়ের 4 তারিখে নভেম্বর মাসে বাড়িতে ফেরার কথা ছিল হসপিটাল থেকে রিলিজ হয়ে, কিন্তু মা 2 তারিখে আমার দিদির নিয়ম মহাকের দিনে হঠাৎ করে, মানে মাঝরাত থেকেই হঠাৎ করে মায়ের শরীর হঠাৎ ডিটোরাইট করলো। ভোরবেলা মা শেষ হয়ে গেল। না, ওর পরেও ফোন করেনি, সত্যি কথা। হোয়াটসঅ্যাপে আমাকে কিছু কিছু মেসেজ পাঠায়, মানে কি বলতো, গুড মর্নিংয়ের, তা প্রত্যেক দিন না। হঠাৎ করে ওর মনে হলো, একটু খামখেয়ালি টাইপের জানো তো মানুষটা, হঠাৎ যদি মনে হয় তারই ফোন করলো। যেমন একদিন আমায় বলেছিল সেই লক্ষ্মী পুজোর সময়টা, যে আমি তোর বাড়িতে যাচ্ছি গড়ি। তো লক্ষ্মী পুজো আমার আবার কি, আমার তো তখন লক্ষ্মী পুজো টুজো বলে কিছু নেই, আমার দিদিটা এত অসুস্থ। তো তাও বলেছিলাম যদি আসিস ফোন করে আসিস, তোকে তো ডিরেকশনটা দিতে হবে বাড়ির। হঠাৎ করে সব প্রোগ্রাম চেঞ্জ করলো, এরকম একটা খামখেয়ালি টাইপের মানুষ। এটাও ঠিক কথা, ওর সাথে আমার যদি সম্পর্ক হতো, ওর সাথে জড়াতাম, আমি কতটা ভালো থাকতাম তা আমি জানি না। তবে যখন স্টুডেন্ট লাইফে ওর সাথে মিশেছিলাম, ভালো লেগেছিল, এটাই। তোমাদের না একটা কথা বলি জানো, তোমরা তো আমার বন্ধু, তোমাদের সবাইকে আমি দেখতে পাই না পাই, তোমরা যারা যারা আমাকে ভিডিও দেখছো সবাই আমার বন্ধু। আমার জীবনের বাদবাকি যে ঘটনাগুলো, বিয়ে হওয়া, বিয়ের আগে কিভাবে আমার হাজব্যান্ডের সাথে আমার দেখা হলো, আলাপ হলো, সেই কথা, সেই সবই আমি তোমাদেরকে কালকে থেকে অল্প অল্প করে শেয়ার করব। কিন্তু কিছুক্ষণ আগ অবধি জানো তো, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা বাজতে যায়, কিছুক্ষণ আগ অবধিও আমি জানতাম কালকে থেকে হয়তো আমি আর তোমাদের সামনে আসবো না।
আজকেই আমি শেষ ভিডিওটা দেব তোমাদের। এরকম একটা পরিস্থিতি এসেছিল গত বুধবার, কিন্তু আমি কিছু স্টেপ নেওয়ার আগেই আমার মাথায় একটা জিনিস কি এলো জানো, আমার মায়ের দোষীর কাটানোর পুজোটা করলাম না গত বৃহস্পতিবার, আমি যদি না থাকি আমি তো চলে গেলাম, কিন্তু আমার মায়ের দোষ কাটানোর পুজোটা করবে কে? কেউ তো করবে না। তাহলে আমার মা যদি সত্যি কষ্ট পেয়ে থাকে, যেটা আমি স্বপ্নে দেখেছিলাম, তাহলে আমার মা তো কষ্টই পেয়ে থাকবে, পেয়েই যাবে কষ্ট, মায়ের মুক্তি হবে না। আমরা তো একটা বিশ্বাস নিয়ে পুজোটা করি। অ্যাকচুয়ালি চলে যাওয়ার পর কি হয়, সেই মানুষটার দোষ লাগছে, বার দোষ না কি দোষ, সেটা খণ্ডন না করলে কি হবে, সেই মানুষটা কষ্ট পাবে কি না। চলে যাবার পর তো সে আর মানুষ থাকে না, তার আত্মাটাই থাকে। এবার সেই আত্মাটা মুক্তি পাবে কি না, নাকি বাড়ির ওপর দিয়েই সেই ঝড়টা বইবে। যেমন আমার বাবার দোষ লাগার পুজোটা হয়নি বলে আমার দিদির ধারণাই হয়েছিল যে বাবার পুজোটা করা হয়নি, যেহেতু বাবা ওখানে থাকতেন, তো সেই কোপেই নাকি আমার দিদির এই অবস্থাটা হয়েছিল, সেরিব্রাল, তারপর ক্যান্সার। যে কোনো কারণেই হোক, মানে বিশ্বাসে হোক, ভয়ে হোক, যে কোনো কারণেই হোক, এই পুজোটা করে থাকে। তো গত বৃহস্পতিবারের জন্য বলবো আমার মাই এক প্রকার আমায় বাঁচিয়ে দিয়েছিল। আর আজকে এতক্ষণ ধরে আমি আমার ছেলের সাথে, মানে ছেলেই আমার সাথে কথা বলছিল, আমাকে অনেক কিছু বোঝালো। আমি জানি না কতদিন এইভাবে আমাকে আটকে রাখবে, কেন কি আমি বাইরেটা যতই হাসি খুশি থাকি, আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, জানো, করছি, কিন্তু এই বলে যে মানুষটাকে তুমি ভরসা করে বিয়ে করেছো, সেই মানুষটা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, বা সেই মানুষটা যদি তোমার দোষ নেই তারপরেও দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে তোমাকে ব্লেম দেয়, আর প্রত্যেক সপ্তাহেই হচ্ছে বাড়ির মধ্যে যাত্রাপালা হয়, আমি চুপ করে দেখেছি, সাকিব্যাস করে দেখেছি, সব কিছু মেনে নিয়ে দেখেছি, জানো, পুরো একটা সপ্তাহ প্রায় আমি কোনো কিছুর মধ্যে ছিলাম না, চুপ হয়ে গিয়েছিলাম। আমার ছেলে আমাকে বলেছিল যে মা, তুমি যতই চুপ থাকো, জীবনটা স্যাক্রিফাইস করো, যাই করো, সব মেনে নাও, কিচ্ছু ঠিক হওয়ার নয়, কিচ্ছু না, আদতে সত্যি কিছু ঠিক হওয়ার নয়। এই জন্য আমার মনের মধ্যে এটাই এসেছিল যে একমাত্র ঠিক হবে আমি যদি সরে যাই। বাবাই বলেছিল তাতেও কিছু ঠিক হবে না মা, দেখো যদি সরেই যাই তাহলে কিছু ঠিক হোক না হোক আমার আর জানার দরকার নেই, বোঝার দরকার নেই, কারণ না এখন কি আর কেউ এসে দেখছে আমার মা, আমার বাবা, আমার দিদি, তাদের পর তাদের সংসারে কি হচ্ছে। মা বাবার সাথে সাথে মা বাবার সংসার চলে গেছে, সে ছাড়ো, আমার দিদি এসে দেখছে তার সংসার, তার স্বামী, তার ছেলে কিভাবে আছে, কিভাবে চলছে, কি করছে। সন্ধে অবধি আজকে সব কিছু কাজ করেছি, অসহ্য যন্ত্রণা হচ্ছে, নাইস পেইন কিলার খেয়ে তোমাদের সামনে আমি এখন বসেছি। মন মেজাজটা একদমই আমার ভালো নেই গো, কারণ না কী বলো তো, এইভাবে করতে করতে, চিন্তা করে 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 আমার না মায়াগুলো চলে যাচ্ছে, মনটা শক্ত হয়ে যাচ্ছে, মনের মধ্যে থেকে খালি ডাক দিচ্ছে এটাই যে আমার কেউ নেই গো। সত্যি আমার সংসারে না আমি চুপ করেও থেকেছি, কোনো কিছু চেঞ্জ হবার না, আমি যদি মুখ খুলেছি না তাহলেই আমি, দেখো, আমি চুপ থেকেও খারাপই, কিন্তু সংসারটা শান্ত থাকে, সবাই ভালো থাকে, আশেপাশে থাকে, দিব্যি চলে, আনন্দ উচ্ছ্বাস, আমি শুধু দেখে যাই। কিন্তু আমি একটু মুখ খোলা মানে হচ্ছে আমার মতো খারাপ তো সত্যিই কেউ নেই, যত কিছু নষ্টের মূল আমি, যত কিছু ঘটছে আমি। কিন্তু মুখ বন্ধ করে সব কিছু করার পরেও যখন দেখি আমার বাড়িতে কোনো ভ্যালু নেই, একটা কাজের মেয়ের থেকেও আমার নিচে অবস্থা, আমার হাজবেন্ড আমার কথা বোঝে না, ওনার মায়ের কথা তো ছেড়েই দাও, উনি যবে থেকে এসেছেন তবে থেকে আমাকে পাত্তা দিচ্ছেন না, যেমন পারছেন তেমন করছেন।
তারপর তো অশান্তি আছে। আমি জানি না আমার জায়গায় আর কেউ থাকলে পরে সে সব কিছু মেনে নিয়ে সব কিছু করতো কিনা, কিন্তু এই যে সব কিছু মেনে নিয়ে সব কিছু করছি, এতে কী হচ্ছে বলো তো? আমি দেখি প্রেশারটা কিন্তু বাড়তে থাকে, আমি তো সেটা তো বের করতে পারি না, শরীর খারাপ হয়, কিছু করতে পারি না। এই করে করে আমি মানতে আমি নিজে থেকে যদি নিজে কোনো স্টেপ না নিই, আমার একদিন সেরিব্রাল হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে। আর হয়ে যাক। তোমরা হয়তো এই ভিডিওটা দেখতে দেখতে ভাবছো যে কী আবল তাবল কথা শুনছি এক পাগলের মুখে। আমি না আর অশান্তিটা নিতে পারছি না সংসারে, পারছি না গো, সত্যি বলছি তোমাদেরকে। ভগবানের কাছে সবাই ভগবানের কাছে নিজের ভালো চায়, সংসারে ভালো চায়, সব কিছু। আমি আমার ভগবানের কাছে কী চেয়েছি জানো? আমাকে যদি এমনি না নিয়ে যায়, আমি তো জমের অটুচি, বলা যায় না আমি স্টেপ নিলাম তারপরেও বেঁচে থাকলাম, কপাল খারাপ হলে যা হয়। আর কিছু না হোক, ভগবান আমাকে সেরিব্রাল করে দিক, আমার ক্যান্সার করে দিক, আমাকে কিছু একটা করুক, মনে প্রাণে চাই আমার নিজের কোনো ক্ষতি হোক একটা, পুরোপুরির জন্য আমার মুখটা বন্ধ হয়ে যাক, আমি পুরোপুরির জন্য শান্ত হয়ে যাই জানো। আমি কখনোই বলি না মায়ের প্রতি দায়িত্ব পালন করো না, অবশ্যই দায়িত্ব পালন করবে, কিন্তু তুমি যাকে বিয়ে করে এনেছো তার প্রতি কি তোমার কোনো দায়িত্বই নেই? বাইরের জগতে তো তুমি খুব ভালো মানুষ, তাহলে বাড়ির ভেতরে তুমি তোমার বউ কি তোমার মা রীতিমতো যা তা করছেন, সে একটা ঝিয়ের থেকেও বেশি খাটাখাটনি করছে, মানে বলে না বিনা পয়সার ঝি। তারপরে যদি আমি সুস্থ থাকতাম, আমার অসহ্য যন্ত্রণা, আমার এমনি সাইটিকা আছে, স্পাইনাল কর্ডে প্রবলেম আছে, এখন যেটা হয়েছে আমার তো এটা ফ্রোজেন সোলজার, আমি কদিন ধরে গেছে তো এইখানটা আমি নাড়তে পারি না, এইখানটা নাড়তে পারি না, হয়তো এখানটা এত যন্ত্রণা, হয়তো এগুলোতে নার্ভ ধরে নিচ্ছে, হতে পারে। নার্ভের, যার নার্ভের কষ্ট না সেই বোঝে নার্ভের ব্যথা কি। আমি বলেছি না আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, বাসন মাজতে মাজতে পেছন থেকে হেলে যায় বাবাই, তারপরে ওই হেয়ার ড্রায়ারটাই পিঠের মধ্যে দিয়ে দেয়, চুল বাঁধতে পেছন থেকে কষ্ট হয়, জামাটা তুলে খুলতে কষ্ট হয়, এই অবস্থাতে আমি সব করি জানো তো, যা খেতে চাই যা চাই সব কিছু, কিন্তু যা বলবো মুখের ওপর না। একটু ভালো ব্যবহার তো মানুষ আশা করে, কী আনতে হবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চাটা হলো, চাটা খেলো, তারপর আমার হাজব্যান্ড আবার শুয়ে পড়লো, নাক ডাকছে, আবার তাকে তুলি, তোলার পর তাকে টিফিন দিই, আবার সে শুয়ে পড়লো, তারপর আবার বললো যে বাজার কী করলো, প্রত্যেক দিনের মানে রুটিনটা কি দেখো, তারপরে আবার জিজ্ঞেস যা পরে কী আনতে হবে বাজার থেকে, ধরো বাজার যাওয়ার ব্যাপার থাকলে বলে দিই, নইলে ওই নিচে আছে আমাদের ফ্ল্যাটের অফিস কোঅপারেটিভ, ওখানেই সময়টা কাটায়, সন্ধ্যেবেলা সেম এক জিনিস করে, কোঅপারেটিভ থাকলে কোঅপারেটিভে, নইলে আবার হচ্ছে রাত্রিবেলা সে খেলতে যায়। আমার সাথে তার একটাই কথা যে বাচ্চা থেকে কী আনতে হবে বলো, ঠিক আছে, কিন্তু সেই বলেছিল তোমার যদি কোনো রকমের প্রবলেম হয়, অসুবিধা হয়, তুমি আমাকে সব কিছু শেয়ার করো, আমাকে বলো, তুমি নিজে থেকে কিছু বলতে চাও না আমাকে। তো আমি অনেকেই বলি, আমার কোনো অসুবিধা হলে আমি অনেকে বলি, আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি অনেকে বলি জানো, ও মা এখন বলে কি বলো তো, আমি কী করবো, তুমিই তো বলেছো কোনো রকমের তোমার সমস্যা হলে, কোনো রকমের যদি মনে হয় তুমি আমাকে, তুমি সব কিছু আলোচনা করো, আমি সব ঠিক করে দেবো, এখন বলে আমি কী করবো, এটাই একটা কথা, মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। তারপর তো ওর মা যদি আবল তাবল কথা বলে, কোনো রকমের প্রোটেস্ট করে না, সে তো ছেড়েই দাও, আমি যে কাজটা করিনি সেটা নিয়েও সে জানছে না, সেই জায়গাটা এসে উপস্থিত নেই, ওর মা গিয়ে কী লাগালো, দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে রীতিমতো। আমার ছেলে প্রোটেস্ট করলে আমার ছেলে তখন খুব খারাপ টাইপের হয়ে যায়। আমার ছেলেও আমাকে আজকে বললো, মা জানো একটা কথা বলবো, এই যে চাকরির জন্য পরীক্ষার দিচ্ছি বা এই পড়াশোনা করছি,
শুধুমাত্র তোমাকে নিয়ে জীবনটা কাটাবো বলে, নইলে আমি এমন অবস্থা বাড়ি আমি অনেক আগে চলে যেতাম। মানে বুঝতে পারছো আমার বাড়ির অবস্থা? আমার বাচ্চা ছেলেরা বলছে আমি অনেক আগে চলে যেতাম মা, শুধুমাত্র তোমার মুখ চেয়ে আমি বসে আছি, আমি সব সব সহ্য করছি। আর তুমি যদি চলে যাও তাহলে আমি থেকে কি করব? কিন্তু আমার কথা হচ্ছে, কতদিন তুই আটকাবি বাবা? একদিন না একদিন তো কোপ পড়বেই। চাকরি পেলে সেখানে তোকে ট্রেনিংয়ে যেতে হবে 3 মাসের কি 6 মাসের। তখন আগে চিন্তা করতাম আমার দিদি অসুস্থ, কিন্তু বাবার চাকরি হয়ে গেলে, বাবাই ট্রেনিংয়ে গেলে আমি আমার দিদির কাছে থাকবো। ভগবান সেটাও তো মঞ্জুর করলো না, চলে গেল দিদিটা। আমার মাটা থাকলেও কথা ছিল, মায়ের বোধ থাক না থাক, মাও নেই, সেই রাস্তা বন্ধ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার হাজব্যান্ড বুঝতে পারে আমার মা নেই, বাবা নেই, দিদি নেই, আমার একটা দিক থেকে সব শেষ, যাবার জায়গা নেই তো আমার তো জায়গা নেই গো যাবার, যাবো কোথায়? ওই একটাই জায়গা আমার, সব ছেড়ে চলে যাওয়া। এই জন্য আরও বেশি এরকম করে আমার সাথে। আমি এখন মনে করি কি বলো তো, ভুল করেছি, বিয়েটা না করলেই হতো, ভুল করেছি গো। মানে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কি করব? জীবনে এতটা বছর পর যদি এগুলো আমায় দেখতে হয়, সহ্য করতে হয়, চুপচাপ সব কিছু করে যাই হাসি মুখে, নিজের যন্ত্রণা প্রকাশ করি না, কিছু না, ওই একই কথা কথা। ডাক্তারটা কবে দেখাচ্ছ? হ্যাঁ, ডাক্তার তো ভাই রেস্ট নিতে বলেছে ভাই, কিন্তু আমি তো রেস্ট পাই না, সে ছেড়ে দাও। আমি বিছানা থেকে যখন উঠি, আমার ছেলে হাতটা বাড়ায়, আমি তারপরে ওর হাত ধরে উঠতে পারি, জানো? এই অবস্থায় আমার, মানে এই অবস্থা আমার শরীরের। অথচ মানুষের মতো আমাকে মূল্য দেবে না, মিথ্যে ব্লেম দেবে, খারাপ ব্যবহার করবে, সব কিছু করে যাবো, কাহাতক সহ্য হয় ভাই? তো যাই হোক, কালকে তোমাদের কাছে নিয়ে আসবো যে কিভাবে আমার বাবার সাথে দেখা হয়েছিল, এবং সেই দিনে আমার বড় কপালটা পুড়েছিল, বুঝতে পারিনি। বোকা হাপলা তো বরাবরই আমি, রাগ হলে শুধু চিৎকারটাই করতে পারি, জীবনে কিছু করতে পারলাম না আমার। তো কালকে এটাই আলোচনা করবো। ততক্ষণ আমি এখানে আজকে আসছি, তোমরা ভালো থেকো। আজকে ন্যাড়া পোড়া, হোলিকা দহন, কালকে হোলি, আগে থেকেই তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি জানিয়ে দিলাম। আমি আমার হোলি কতটা হ্যাপি হবে আমি জানি না, কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, হাসি খুশি থেকো। কথাটা বলি ঠিকই, কিন্তু যার জীবনে অশান্তি, কষ্ট, সে তো কষ্ট করে হাসতে পারে না। এই বুকে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা চাপা আছে, জানো তো? খুব কষ্ট আমার, খুব যন্ত্রণা, সেটা কাউকে বলতে পারি না। ওই রাতে রাতে যখন ঘুম হয় না, খুব কাঁদি গো, দিদির ফটো দেখতে দেখতে খুব কাঁদি। দিদির বাঁচার ইচ্ছে ছিল, ভগবান নিয়ে নিল, আমার বাঁচার ইচ্ছে নেই, আমি জমের অরুচি। তো যাই হোক, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। আমার ভিডিও কিছুতেই ছোট হচ্ছে না, আমি জানি না তোমরা আমায় কতটা সাপোর্ট করবে। তো আজকে আসছি, কেমন? ভালোবাসি তোমাদের সবাইকে, আজকে এলাম, কেমন? টাটা।